গল্পের নাম সহযাত্রী। গল্পটি লিখেছেন লেখিকা শ্রীলা আচার্য। ট্রেনের মান্থলিটা কেটে সৃজিত প্রায় দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরল। লোকাল ট্রেন, রোজের নিত্যযাত্রীর ভিড়। গরমকাল, সবাই ঘেমে নেয়ে একসা। রোজের যাতায়াতের লোক একে অপরকে মোটামুটি চেনে। সবাই গল্পগুজবে ব্যস্ত। সৃজিত ওর রোজকার নিজের জায়গায় এসে বসল। খবরের কাগজটা খুলে পড়তে লাগলো। উল্টো দিক থেকে রনেনদা বলে উঠল, ভায়া, আর কাগজ পড়ে কি হবে? রোজ টিভি চ্যানেল আর খবরের কাগজে ওই শালা এক গল্প, এক খবর, ধর্ষণ, খুন, আর ভালো লাগে না ভাই, ছাড়ো তো। বয়সটা কম হলো না, এবার কিছু একটা করো ভায়া। আর কতদিন ফাঁকা মাঠে গোল দিয়ে বেড়াবে? সৃজিত এই ধরনের কথাবার্তায় প্রায় অভ্যস্ত, প্রায় গাসাওয়া হয়ে গেছে। ট্রেন ছাড়ে, তাসের বাক্স থেকে তাস ভাগ হয়ে যায়, খেলা শুরু হয়। পরের স্টেশনে লোকজন নামে ওঠে। ঠিক তার পরের স্টেশনে ওই কম্পার্টমেন্টে ওঠে সৃজনী। পরনে লালচে কমলা কুর্তি আর অফ হোয়াইট লেগিংস। বেশ সুন্দর ছিমছাম সেজেছে আজও। নতুন চাকরির আজ প্রথম দিন। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছে। মনের ভিতর একটা চাপা আনন্দ, তার সাথে ভয়ও। সৃজিতের চোখ পড়ে সৃজনীর দিকে। জেনারেল কম্পার্টমেন্টে অফিস টাইমে কোনো সুন্দরী মহিলা উঠলে পুরুষ যাত্রীদের চোখ খুব উপভোগ্য হয়ে ওঠে সহজেই। আজও তার অন্যরূপ কিছু ঘটল না। সৃজনী উঠে বসার সিটের দিকে এসে দাঁড়ালো। সৃজনীর পাশে একজন হোমদামুখ মোটা লোক দাঁড়িয়ে। পরের স্টেশনে দুজন নেমে যেতে সৃজনী বসার সিট পেয়ে বসে। সেই ভদ্রলোকও পাশে বসলেন। বিশাল তার চেহারা, পারলে একাই একটা সিট দখল করে বসে। সৃজিত লক্ষ্য করছিল ব্যাপারটা। যাই হোক, অবশেষে ট্রেন ঢুকলো স্টেশনে। সব লোক নেমে যেতে সৃজিত দেখল মেয়েটাও নামছে। একসাথে ট্রেন থেকে নেমে সবাই প্রায় হাঁটা লাগায় অটো বাস ধরার জন্য। সকালে এই সময়গুলো খুব ভিড় হয়। স্কুল অফিসে নিত্যযাত্রীদের ভিড়। মোটামুটি ভিড় ঠেলে দুজনে অটো স্ট্যান্ডে পৌঁছালো। দুজনে একই অটোয় উঠল। সৃজিত মনে মনে একটু আলাপ করতে চাইছে, কিন্তু মনে সাহস হচ্ছে না। সৃজনী আর সৃজিত একই অফিসের সামনে এসে নামলো অটো থেকে। সৃজিত অটো থেকে নেমে একটা সিগারেট ধরালো। এটা রোজকার নিয়ম। সিগারেটটা শেষ করে সৃজিত লিফটে ওঠে। 5th ফ্লোরে ওদের অফিস। অফিসে ঢুকতেই ও মুখোমুখি সৃজনীর। সৃজনী ওদের অফিসের নতুন রিসেপশনিস্ট। চোখাচোখি হতেই সৃজিত একটু অন্যমনস্ক হয়ে ওঠে। মনে মনে ভাবে, আরে, এই মেয়েটাকেই তো ট্রেনে দেখেছিল। সৃজনীরও চোখ পড়ে সৃজিতের দিকে। অফিসের কাজে আস্তে আস্তে সবাই ব্যস্ত হয়ে পড়ে। লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে গিয়ে মিনিট 10 আড্ডা দেয়। সৃজনী আজ প্রথম দিন। আলাপ পরিচয় সেভাবে হয়নি কারোর সাথে। দু একজন নিজেই যেচে আলাপ করতে এলো। সৃজনীও হাসি মুখে আলাপ সেরেছে তাদের সাথে। মোটামুটি ভালোই কাটে আজকের দিনটা। সন্ধে 7টা, অফিস ছুটি হলে সবাই রাস্তায় অটো বাসের অপেক্ষা করছে। সৃজনী লক্ষ্য করে সৃজিত আর অতন্দ্রিতা একসাথে বের হলো। অতন্দ্রিতা ওই অফিসেই চাকরি করে। দেখতে বেশ সুন্দরীই বলা যায়। সৃজনী দেখে ওরা কিছু নিয়ে কথা বলতে বলতে এগিয়ে চলেছে। সৃজনী একটা অটো পেয়ে যায়। সৃজিত আর অতন্দ্রিতাও একই অটোতে ওঠে। দুজনে বেশ গম্ভীরভাবে বসে আছে। সৃজনী ভাবছিল, নিজেই আলাপ করি ওদের সাথে। একই অফিসে তো আছে ওরা, কিন্তু ওরা এতটাই গম্ভীরভাবে বসে আছে যে ও আর কিছু বলার ইচ্ছে প্রকাশ করে না। স্টেশনের কাছে নেমে অতন্দ্রিতা একটা থেমে থাকা বাসে উঠে পড়ে। সৃজিত মাথাটা নিচু করে স্টেশনে ঢোকে। বেশ ভিড়, লেডিস কামরায় ওঠা অসম্ভব। সৃজনী জেনারেল কামরাতেই উঠবে ঠিক করলো। ট্রেন আসতে সৃজনী ট্রেনে উঠে বসতে দেখে সৃজিতও ওর পাশে এসে বসেছে। ট্রেন ছাড়লে সৃজিতই নিজের পরিচয়টা সারে। এই যে ম্যাডাম, আমি সৃজিত। আপনার অফিসের ফার্স্ট ডে কেমন কাটলো আজ? সৃজনী বলে, ভালোই। আপনি কি এই ট্রেনেই রোজ ফেরেন? সৃজিত বলে, খুব চাপ না থাকলে এতেই ফিরি। আর বিশেষ কোনো কথা হয় না। সৃজনী যথারীতি নিজের গন্তব্য স্টেশনে নেমে যায়। সৃজনী নেমে যেতে ফোনটা বের করে ফোন করে অতন্দ্রিতাকে। হ্যালো, তুমি কেন এমন করছো? লাস্ট 2 বছরের এত ভালো একটা রিলেশন কেন ব্রেক করছো? জানো তো, আমি তো তোমায় কত ভালোবাসি। অতন্দ্রিতা বলে, দেখো, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। মা বাবা কোনো মতেই মানতে পারছে না। তারা আমার জন্য ভালো সম্বন্ধ দেখছে।
তারা সব হাই প্রোফাইল জব করে। তোমার তো কোনো উচ্চাশা নেই, সারা জীবন এই কলকাতা শহরেই পড়ে থাকবে। আমি ক্লিয়ারলি বলছি, আমি এখানে আর থাকবো না। সবাই ভালো অপরচুনিটি নিয়ে অ্যাব্রোড করছে, আর তোমার ওই বস্তা পচা কিছু মিডল ক্লাস মেন্টালিটি আমি আর নিতে পারছি না। সো স্টপ দিস রিলেশন। তাতে তোমারও ভালো আর আমারও ভালো। সৃজিত অতন্দ্রিতাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না কিছুই। ফোনটা কেটে চুপ করে কিছুক্ষণ বসে থাকে সৃজিত। এইভাবে কেউ সম্পর্ক ভেঙে ফেলতে পারে সেটা অনেক গল্প টিভি সিরিয়ালে দেখলেও মানুষের নিজের জীবনে এমন ঘটনাও যে খুব সহজে ঘটে যায় সেটা সৃজিত আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্রেন এসে থামে। সৃজিত নেমে স্ট্যান্ডে রাখা বাইকটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি ফিরে বেশ মনমরা হয়ে ঘর অন্ধকার করে শুয়ে পুরনো ঘটনাগুলো ভাবতে থাকে। কথাই বলে না স্মৃতিচারণ। মনে পড়ে ওদের ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দিন, অতন্দ্রিতার সাথে আলাপ, একসাথে সেমিস্টারের প্রিপারেশন, তারপর একটা ভালো বন্ধুত্ব, একসাথে চাকরি, প্রেম। আজ সেই মেয়ে কিনা বলে দিল স্টপ দিস, ফরেন কান্ট্রি যাচ্ছি না বলে সম্পর্ক শেষ। সৃজিত কলকাতা ভারতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর অবধি ঠিক আছে, ফরেন কান্ট্রি যাওয়ার কোনো ইচ্ছে নেই। ভবিষ্যতে কোনো দিন ভালো সুযোগ পেলে নিশ্চয়ই যাবে। অন্ধকার ঘরে লাইট জ্বালাতে সৃজিত দেখে বৌদি চা নিয়ে এসেছে। অন্যদিন চা দিতে এলে সৃজিত বৌদির সাথে অতন্দ্রিতাকে নিয়ে অনেক গল্প করে, কিন্তু আজ আর ইচ্ছে করল না। বাড়ির লোক তো মোটামুটি জানেই অতন্দ্রিতার কথা। এখন বাড়ির লোককে কি বলবে সেটাই মাথায় আসছে না। এদিকে অতন্দ্রিতা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসতেই পল্লবের ফোন আসে। পল্লবও পেশায় ইঞ্জিনিয়ার, বর্তমানে অস্ট্রেলিয়াতে সেটেলড। কিছু মিউচুয়াল ফ্রেন্ডের মারফত ওদের আলাপ। হঠাৎ করেই বন্ধুত্বটা বেড়ে ওঠে খুব কম সময়ে। বন্ধুত্বটা যে কখন প্রেমে পরিণত হয়েছে সেটাই ওরা বুঝতে পারেনি। পল্লব চ্যাটার্জি কলকাতারই ছেলে, কিছুদিনের জন্য ও বাড়ি এসেছে, তাই ওর ইচ্ছে বিয়ে না হোক এনগেজমেন্ট হয়ে থাকুক। অতন্দ্রিতা বাড়িতে জানাতে বাড়ির লোক পল্লবের জব প্রোফাইল ইকোনমিক কন্ডিশন শুনে কোনো অমত করেনি, তাই খুব সহজেই একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। অতন্দ্রিতার মনে হয় সৃজিত খুব অল্পেতে সন্তুষ্ট মানুষ, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। এই রকম একটা মানুষের সাথে অতন্দ্রিতা থাকতে পারবে না। রিলেশনটা যেন দম বন্ধ করে দিচ্ছিল। মনে মনে ভাবে বাঁচা গেল, একটা জোর করে জুড়ে রাখা সম্পর্ক থেকে মুক্তি। রাত বাড়ে। সৃজনীর আজ নতুন অফিস জীবন শুরু। সৃজিত মাথার উপর ঘুরতে থাকা পাখার চলন দেখছে। অতন্দ্রিতার পল্লব তাদের নতুন জীবনের প্ল্যানিং করছে। পল্লবের সাথে অতন্দ্রিতার মাস দুয়েক আলাপ। পল্লব চ্যাটার্জি বেশ সুপুরুষ, 6 ফুটের কাছাকাছি, লম্বা ফর্সা, চোখে রিমলেস চশমা, এক কথায় হ্যান্ডসাম। তাছাড়া আইটি সেক্টরের হাই প্রোফাইল জব, মোটা অঙ্কের স্যালারি, বিদেশে সেটেলড। সব মিলিয়ে অতন্দ্রিতার কথা অনুযায়ী পল্লবের প্রেমে যে কোনো মেয়েই পড়তে পারে। প্রথম প্রথম ওরা অনলাইন চ্যাট, ভিডিও কলিং এভাবেই কথা বলতো। তারপর আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে। সৃজিতের সাথে একদমই পোষাচ্ছিল না, সেই ভেতো বাঙালি টাইপ। তাই অতন্দ্রিতা নিজের ইচ্ছেতেই সম্পর্কটা শেষ করেছে। পল্লব আর সৃজিতের বিস্তর তফাৎ। এখন তো রোজ রাতেই পল্লবের সাথে অতন্দ্রিতার একটা গভীর প্রেমের গল্প শুরু হয়। রাতের ডিনারের পর ফোন আসে অতন্দ্রিতার ফোনে। হাই অতন্দ্রিতা, কি করছো? আরও ফ্রি নাও? বলো। প্লিজ গিভ মি আ কিস সোনা। অতন্দ্রিতা এই 2 মাসে পল্লবের সাথে যথেষ্ট ঘনিষ্ঠ হয়ে উঠেছে, তাই তারা খুব সহজেই ওরা খোলামেলা হয়ে উঠেছে সম্পর্কটায়। অতন্দ্রিতা এইসব কথাতে এখন অভ্যস্ত হয়ে গেছে। পল্লব আর দিন 10 থাকবে কলকাতাতে। এই কদিনে 2-1 দিন কফি শপে দেখা হয়েছে। পল্লব চায় ওরা একদিন কোনো নির্জন প্লেসে দেখা করুক। অতন্দ্রিতাও মনে মনে সেটাই চাইছে। পল্লবদের কলকাতায় 2টো ফ্ল্যাট। পল্লব ওকে বলে, সামনের রবিবার আমরা মিট করতে পারি? দেখো, এনগেজমেন্টের ডেট তো ফাইনাল, এনগেজমেন্টের পরের দিনই তো আমি চলে যাব। আর তোমার সাথে কবে দেখা হবে? হয়তো বিয়ের আগে দেখাই হবে না। তাই রবিবার তো আমরা এনগেজমেন্টে শপিং করতে বেরোবো। তা আমরা সেদিন আমাদের মহেশতলার ফ্ল্যাটে কিছুক্ষণ সময় কাটাতে পারি তো? অতন্দ্রিতা সম্মতি জানায়। রাত প্রায় 1টা। দুজনেই শুভরাত্রি জানিয়ে ঘুমাতে যায়। পরের দিন অফিসে এসে আবার সৃজিতের সাথে দেখা।
অতন্দ্রিতা আজ মনে মনে ঠিক করেই এসেছে, আজ সৃজিতকে সব সত্যিটা জানাবেই। লাঞ্চ টাইমে ওরা কিছুক্ষণের জন্য অফিস থেকে বেরিয়ে সামনের একটা ফুড কোর্টে এসে বসে। অতন্দ্রিতা জানায় আসছে সপ্তাহে ওর আর পল্লবের এনগেজমেন্ট, তাই সৃজিত যেন ওকে আর বিরক্ত না করে। সৃজিত কি বলবে কিছুই বুঝতে পারছে না। রিলেশন ব্রেক হচ্ছে তার শখ কি কম, তার উপর গার্লফ্রেন্ডের এনগেজমেন্ট। উফ, এ যে গোদের উপর বিষ ফোড়া। লাঞ্চ টাইমে খিদেও পেয়েছে, কিন্তু এত বড় একটা খবরে সৃজিতের খিদে দুম করে আবার পেটের কোনো এক কোণে ঢুকে বসে পড়েছে। মনে একটা বিশাল পাহাড় ভেঙে পড়লেও আপাতত সেটাকে নিম্নচাপে ঝড় বৃষ্টির মতোই সামলে দেয়। যাই হোক, মানতে তো হবেই। লাঞ্চ সেরে ওরা অফিসে ফেরে। অফিসে সৃজিতের সব থেকে কাছের বন্ধু মনীষ, দিল্লির ছেলে। অবাঙালি হলে কি হবে, কলকাতার জল হাওয়া ভালোই লাগিয়ে ফেলেছে গায়ে। সৃজিতের মুখে ব্রেকআপের কথা শুনে বন্ধুকে মনের জোর দেবার জন্য বলে, ভাই আজ পার্টি তো বানতা হয়। মনীষ ওদের অফিসের বন্ধু মহলে জানিয়ে দেয় আজ ওরা অফিসের পর সামনের রেস্টুরেন্টে পার্টি করবে। সৃজন একটু ইতস্তত বোধ করছে, এতটা দূরে বাড়ি, কি করে বাড়ি ফিরবে সেই নিয়ে একটু নয় অনেকটাই চিন্তায় পড়ে যায়। যাই হোক, সবাই পার্টি করবে ঠিক করেই নিয়েছে, আর কি হবে। সৃজনী এইটুকু বুঝল, এই অফিসে এই রকম পার্টি মাঝে মধ্যেই হয়, তাই সবাই এক কথায় নেচে ওঠার মতন অবস্থা। ঠিক সন্ধ্যে 6:30, সবাই পার্টির জন্য রেডি। সৃজনীও সেই দলে যোগদান করলো। বেশ অনেকক্ষণই পার্টি চলে। রাত 9:30 বেজে গেছে, বাড়ি যেতে আরও দেরি হয়ে যাবে। সৃজনী তো টেনশন স্টার্ট। হঠাৎ দেখে সৃজিত এসে পাশে দাঁড়িয়েছে। সৃজনী, আমি একটা ট্যাক্সিতে লেট হলে ফিরি, আমি আজ ওটাতেই যাব। যদি তোমার অসুবিধা না হয় তো আমার সাথে ফিরতে পারো, আমরা তো সেই একই রাস্তায় যাব। সৃজনীর সাথে অফিসের কয়েকজনের একটু বন্ধুত্ব হয়েছে। মোনালিসা সল্টলেকেই থাকে। ওকে সৃজনী পার্টির কথা শুনে আগেই বলে রেখেছিল যে লেট হলে ওদের বাড়ি থেকে যাবে। বাড়িতেও ফোন করে জানিয়ে দিয়েছে, নচেত বাড়ির সবাই চিন্তায় পড়ে যাবে। এদিকে গাড়ি করে ফেরার কথা শুনে অরাজি হয় না। অফিসে সবাইকেই দেখছে, গাড়িতে গেলে মোটামুটি 11টার মধ্যে বাড়িতেই পৌঁছে যাবে। গাড়িতে ওঠে সৃজনী আর সৃজিত। কথাবার্তায় বোঝে গাড়ির চালক অনেক দিনেরই চেনা সৃজিতের। দুজনে গাড়িতে পাশাপাশি বসে, গাড়িতে একের পর এক রোম্যান্টিক গান চলছে। সৃজনী লক্ষ্য করে সৃজিত কাঁদছে। সৃজনী অবাক হয়, বলা যায় বেশ ঘাবড়ে যায়। এ কি দেখছে, এত বড় একটা ছেলে কাঁদছে। দিব্যি তো এতক্ষণ পার্টি করলো, নাচানাচি করলো, খেলো, এমনকি হার্ড ড্রিঙ্কসও, মানে সোজা কথায় মদও খেলো, আর এখন কি না কাঁদছে। আস্তে আস্তে কান্নার শব্দ বেশ জোর হচ্ছে। সৃজনী কি করবে বুঝতে পারছে না। এ ছেলে তো প্রথমে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, এবার তো বেশ জোরেই শুরু করেছে। মনে মনে ভাবছে নির্ঘাত মালের নেশা মাথায় চড়েছে। এদিকে রাত হয়ে গেছে, গাড়ি থেকে নেমে অন্য গাড়ি করবে সেই উপায়ও নেই। মনে মনে ভাবছে মোনালিসার বাড়ি থেকে গেলে মন্দ হতো না। কি মরতে এই ছেলের কথায় গাড়িতে উঠলাম, এর তো নেশায় হাল খারাপ। শেষে কান্নার আওয়াজ এতটাই জোরে হচ্ছে যে বেচারা ট্যাক্সিওয়ালাও ঘাবড়ে গিয়ে বলে, স্যার কিছু হয়েছে? সৃজনী জিজ্ঞেস করে, তুমি এমন করে কাঁদছো কেন? সৃজিতের কান্নার আওয়াজ আরও বেড়ে যায়। কাঁদবো না তা কী করব? জানো আজ কিসের পার্টি ছিল? জানি না, হঠাৎ সবাই বলল আজ পার্টি। অনেকে বলল এরকম পার্টি নাকি মাঝে মধ্যেই হয়। আজ আমার ব্রেকআপ পার্টি ছিল। ওই মনীষ বেটা আমার ব্রেকআপ পার্টি করিয়ে ছাড়লো। জানো সৃজনী, লাস্ট 2 বছর ধরে প্রেম করছি। কলেজ লাইফ থেকে বন্ধু ছিলাম আমরা। ক্যাম্পাসিংয়ে চাকরি পেলাম, একই কোম্পানিতে। শুরু হলো প্রেম, আর সেই কিনা বলে ওর এনগেজমেন্ট ফাইনাল। সৃজনী বোঝে এ বেটা মালের ঘোরে বকছে। ভাবে থাক বকুক, রিলেশন ব্রেক হবার কষ্ট ও জানে। নিজেকে আর চুপ রাখতে পারে না, অনর্গল সৃজিতের প্রেম কাহিনী শুনে যাচ্ছে। তারপর আবার কান্না। সৃজনী এবার ধমক দিয়ে ওঠে, তুমি কি এবার কান্না থামাবে? তখন থেকে নাকি কান্না কেঁদেই চলেছ। বেশ হয়েছে, তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, এরকম কাঁদুনে ছেলের সাথে কে থাকবে? সৃজিত একদম চুপ। এ কি, অফিসে তো মুখে বের হয় না, সে কিনা সৃজিতকে ধমক দিচ্ছে। সৃজনী বলে,
প্রেম গেছে তো কি হয়েছে, আবার প্রেম করো। সে ফরেন যাবে বলে তোমায় টাটা বাই বাই করে দিল, আর তুমি কি না কেঁদে চলেছ? এটা কি 1960 লাভ স্টোরি? আমার তো প্রেম টেকেনি, তাই বলে কি কেঁদে ভাসিয়েছে? ন্যাকাপনা যত সব, গা জ্বলে যায় মাইরি বলছি। বলি, শুধু কি প্রেমই করেছ, নাকি তার সাথে টেমটাও করেছ? তোমার যা হাল দেখছে, ঠিক করে চুমু খেয়েছো কিনা সন্দেহ আছে। সৃজিত বলে, তোমার কি মনে হয় আমি চুমু খেতে পারি না? সৃজনী বলে, তা আমি কি করে জানবো? যা ছিঁচকাঁদুনে মতন কেঁদে চলেছ, তাতে হাত ধরেছ কি না সেই নিয়েও সন্দেহ হচ্ছে আমার। সৃজিত বলে, ওই আমরা শুধু চুমু নয়, আরও অনেক কিছুই করেছি। সৃজনী বলে, তা ভালো করেছ। তা সবই যখন করেছ, তাহলে আর কাঁদার কি আছে? হরমোনের দোষ যখন নেই, তাহলে চাপ নিও না। যে গেছে সে গেছে। জানি কষ্ট হয়, দুঃখও হয়, আমারও হয়েছিল। তাই বলে কি কেঁদে মরবে? আমিও একদিন কেঁদেছিলাম। তারপর ভাবলাম, এইসব 4 অক্ষরের গালাগালদের সাথে থাকার থেকে একা থাকা ভালো। আমি তো জানতাম না তোমার ব্রেকআপ পার্টি, তাহলে বলতাম, ভালো করে পেট ভরে নিজের খুশি মতো খাও। আচ্ছা, আরও একটু মাল খেতে তো পারতে, কে বারণ করেছিল? সৃজিতের কান্না একদম থেমে গেছে। নিজেই সৃজনীকে জিজ্ঞেস করে, তুমি এত কথা বলো, অফিসে তো একটাও সাউন্ড শুনি না, তার উপর বেশ ভালোই তো খিস্তি মারো। তোমার মতন মেয়ের প্রেম চটকে গেল কেন? সৃজনী বলে, এখন বাড়ি যাও, ঘুমাও, কাল অফিসে এসে কথা হবে, তখন বলবো আমার প্রেম কাহিনী। গুড নাইট। বাড়ির বড় রাস্তার সামনে গাড়ি দাঁড়ালে সৃজনী নেমে যায়। গাড়ি চলে যায় সৃজিতের বাড়ির উদ্দেশ্যে। রাতে বাড়ি ফিরতে অনেকটাই লেট আজকে। বাড়ি ফিরে সৃজনী স্নান সেরে সোজা বিছানায়। বড্ড গরম, হাঁসফাঁস করছে, আর পারা যাচ্ছে না। রাত হয়েছে অনেকটা। বিছানায় শুয়ে সৃজিতের কথাগুলো বারবার মনে পড়ছিল। সত্যি কি বিচিত্র জীবন! ভালোবাসলে কি সত্যি দুঃখ পেতেই হবে? ভগবান মনে হয় লিখেই রেখেছে এই বাণী। আজ সৃজনীর ঘুম আসছে না। সৃজিতের কথাগুলো শুনতে শুনতে নিজের জীবনের অতীতটা মনে পড়ছে। বেশ ভুলে দিন কাটছিল, আবার সেই কথাগুলো আজ একের পর এক স্বপ্নের মতন চোখের সামনে ভেসে উঠছে। যাই হোক, রাত অনেক হলো, এবার না ঘুমালে কাল অফিসে যেতে অসুবিধা হবে। পরের দিন সকালে যথাসময়ে ট্রেন ধরে সৃজনী, সেই একই কম্পার্টমেন্টে। সৃজিত আগে থেকেই একটা সিটের ব্যবস্থা করে রাখে। নিত্যযাত্রী, তাই সৃজনীকে অনেকেই চিনে গেছে। ট্রেন থেকে নেমে একসাথেই অটোয় ওঠে ওরা। অটোতে উঠে সৃজনী জিজ্ঞেস করে, কাল ঠিকঠাক ঘুম হয়েছে, নাকি আরও কেঁদে ভাসিয়েছ? আরে না না, খারাপ লাগছিল। এতদিন একটা রিলেশনে ছিলাম, দুম করে এরকম একটা ঘটলে কেমন একটা লাগে না? অটো অফিসের সামনে এসে থামলে সৃজনী অফিসে ঢুকে যায়। সৃজিত তার রোজের সিগারেটে শুকটান দিয়ে তবেই অফিসে ঢোকে। অফিসে ঢুকতেই অতন্দ্রিতার সাথে মুখোমুখি। সৃজিত কোনো কথা বলে না, অতন্দ্রিতাও নিজের কাজে চলে যায়। লাঞ্চ টাইমে সৃজিত নিজেই আসে সৃজনীর কাছে। চলো লাঞ্চ করে আসি। ওকে চলো। ক্যাফেটেরিয়াতে গিয়ে সৃজিত লাঞ্চ অর্ডার করে। সৃজনী রোজ বাড়ি থেকে লাঞ্চ প্যাক করে নিয়ে আসে। দুজনে বেশ আড্ডা মেরে গল্প করে লাঞ্চ সারে। সৃজিত বলে, চলো আজ আমরা গাড়িতেই বাড়ি ফিরি। গাড়িতে তোমায় একটু তাড়াতাড়ি হবে। রোজ গাড়ির কি দরকার? আরে তোমার গল্পটা শুনতে হবে তো, অফিসে তো আর শুনতে পারবো না। কাল তুমি না থাকলে আমি তো মনে হয় কেঁদেই যেতাম। তবে তোমার মুখ থেকে ওই রগরগে খিস্তি শুনে আমি রিয়েলি অবাক হয়ে গেছিলাম। তাই বলে ভেবো না আজ আবার আমি কাঁদব। তাই বলে তুমিও ভেবো না আজ আবার আমি গালি দেব। অফিসে এসে দুজনে যে যার টেবিলে চলে যায়। সন্ধ্যে 6:30টায় অফিস ছুটি হয়। সৃজিত আগে ওই ট্যাক্সি চালককে ফোন করে বলে রেখেছিল। গাড়িতে উঠে দুজনেই গল্প শুরু করে। খুব গরম বলো সৃজনী? এসি থেকে বেরোলেই কষ্ট হচ্ছে। ড্রাইভার দাদা, এসি একটু বাড়িয়ে দিন তো। তা শুনি তোমার রিলেশন কেন ভাঙলো? সৃজনী উচ্ছ্বসিত হাসি দেয় একটা, তারপর শুরু করে, আমার সাথে পল্লবের আলাপটা একটা গ্রুপ মিটে। কিছু কমন ফ্রেন্ডের একটা গ্রুপ মিট হয়েছিল। সেখানে গিয়ে প্রথম দেখি পল্লবকে। পল্লব চ্যাটার্জি আইটি সেক্টরে গুড প্রোফাইলিং বিলং করে। কলকাতাতেই থাকতো। বেসিক্যালি ও প্রবাসী, অকেশনগুলোতে কলকাতায় আসে।
বলতে পারো ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম আমরা। আমাদের যেদিন দেখা হয় তারপর থেকেই ও আমায় ফোন করতো। রেগুলার একটা খবর নেওয়া, সুবিধা অসুবিধা আলোচনা করা। আস্তে আস্তে কখন আমরা রিলেশনশিপে ঢুকে পড়ি। প্রায় মাস দুয়েক হলো বন্ধুত্ব তৈরি হবার পর একটা ভ্যালেন্টাইন্স ডেতে ও আমায় একটা গিফট পাঠায়। তখন ও দিল্লিতে থাকতো। তাতে একটা কার্ড ছিল, যাতে ও নিজে হাতে লিখেছিল আই লাভ ইউ। অস্বীকার করব না, ভালো আমিও বেসে ফেলেছিলাম। কিন্তু ডিস্টেন্স একটা বিশাল ফ্যাক্টর। ও খুব কম আসতে পারতো কলকাতায়, বছরে হয়তো একবার। ফোন, ভিডিও কল, এই দেখা করা, কথা বলার উপায়। বেশ ভালোই চলছিল লাইফ। একদিন ও আমায় বলে ও আমায় বিয়ে করতে চায়। খুব খুশি হয়েছিলাম জানো। ভালোবাসার মানুষকে বিয়ে করার আনন্দই আলাদা। ও বাড়ি এসে দেখা করলো আমার বাড়িতে। ওর বাড়িতেও আমার একটা জায়গা তৈরি হচ্ছিল, কিন্তু পরিণতি ছিল অন্য। বিয়ের কথাবার্তা এগোচ্ছে, হঠাৎ ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করতাম। আগের মতন ফোনে কথা দেখা করা বন্ধ, শুধুই কাজের অজুহাত। ভাবতাম সত্যি হয়তো কাজের প্রেশার। কিন্তু পরিবর্তনটা মাত্রা ছাড়ালো। ফোন করলেই ফোন ব্যস্ত, ঘন্টার পর ঘন্টা, এমনকি রাত 12টাতেও ফোন ব্যস্ত। নিজের একটা সিক্সথ সেন্স কাজ করছিল। পল্লব নির্ঘাত আমায় ডিটক্স করছে। সৃজিত থামায় সৃজনীকে। তোমাদের মেয়েদের এক দোষ, ফোন ব্যস্ত মানেই অন্যজনের সাথে প্রেমিক জুটে গেছে। জানো আমাদের এই ফিল্ডে কত প্রেশার। শালা, রাতে বাড়ি ফিরি মাইরি এই অনেক। কোম্পানি তো পারলে রাতের টাইমটাও নিয়ে নেয়। জানি সৃজিত, তোমাদের কাজে অনেক প্রেশার, কিন্তু ভালোবাসার মানুষের জন্য দিনের কিছুক্ষণ সময় সবার থাকা উচিত। পল্লব অনেক চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। কয়েক মাস আগে আমি আগের কোম্পানি থেকে ছুটির পর বাড়ি ফিরছি। আমি লক্ষ্য করলাম পল্লব আর একটি মেয়ে যাচ্ছে হাত ধরে। যথেষ্ট ক্লোজ ওরা। ওদের হাঁটা চলায় বুঝেছিলাম আমি যে লক্ষ্য করেছিলাম সেটা ওকে বুঝতে দেইনি। ফোন করলাম ওর নাম্বারে। বলল বন্ধুর বাড়ি এসেছি, একটু পরে কথা বলছি। বিশ্বাস করো, রাস্তাতেই কেঁদে ফেলেছিলাম। রাস্তার লোকও দেখছিল। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কোনো রকমে স্টেশনে এসে ট্রেনে উঠলাম। দুদিন অফিসে আসতে পারিনি। দুদিন পরে দেখি পল্লব ফোন করেছে আমার মা বাবাকে ওদের বাড়ি যাবার জন্য। ওর মা বাবা নাকি আমার বাবা মায়ের সাথে আমাদের বিয়ের কথা বলতে চায়। যাই হোক, মনটা একটু খুশি হলো। হয়তো সেদিন কোনো কারণে আমায় সত্যিটা বলতে পারেনি। মা বাবা গেল ওদের বাড়ি, কথাবার্তা শুরু হলো। সেদিনই জানা গেল পল্লব ফরেন কান্ট্রিতে সেটেলড হবে, তাই তার সামঞ্জস্য রেখে বিয়ে দিতে চান ওনারা। বিয়েতে ওনাদের কোনো দাবি নেই, শুধু একটি নামি হোটেলে পার্টি আর একটা 4 হুইলার, ব্যাস এইটুকুই। সৃজিত একটু ঘাবড়ে গিয়ে বলে, ব্যাস এইটুকুই? হ্যাঁ, এইটুকুই কি আর হয় বিয়েতে? যতটা সোনা দিয়ে বিয়ে দিলে দেখতে ভালো লাগে ততটা সোনার গয়না, ছেলের একটু হীরের আংটির শখ, আর সাথে সোনার ব্রেসলেট, আর সাথে তো গোটা 20 নমস্কারই। বাবা মা যখন বাড়ি ফিরল তারা পুরোপুরি চুপ। কিছুই বুঝলাম না। রাতে পল্লব আমায় ফোন করে জানালো, সব কথা হয়ে গেছে। তোমার মা বাবা যদি সব দিতে পারেন তো বিয়ে ফাইনাল এই মাসেই, তা না হলে। ফোন রেখেই মায়ের ঘরে ছুটেছিলাম। মা জড়িয়ে ধরে কেঁদে বলেছিল, মিতুল, আমরা পারলাম না রে তোর পছন্দের ছেলের সাথে তোর বিয়ে দিতে, আমাদের ক্ষমা করিস। মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। এদিকে হাতে ফোন বেজে চলছে, নাম ভেসে উঠছে পল্লব। চোখ মুছে ফোনটা কেটে দিলাম। তারপর থেকে আর কাঁদিনি। সৃজিত কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। শুধু একটা কথা বলে, আমরা কি ভালো বন্ধু হতে পারি? জোর করব না, যদি ভালো বন্ধু ভাবো রাতে ফোন করো, অপেক্ষা করব। রাতে বাড়ি ফিরে সৃজিতের মনটা খুব খারাপ। একে নিজের রিলেশন ব্রেক হলো, তার উপর সৃজনীর কথাগুলো শুনে বড্ড মন খারাপ হয়ে গেল। কি সুন্দর একটা হাসি খুশি মেয়ে, আর তার সাথেই কিনা এইরকম হলো। অতন্দ্রিতার থেকে কানা করেও চায়নি, তাতেই সে চলে গেল। রাত 10:30, ফোন বেজে ওঠে সৃজিতের। হ্যালো, আমি সৃজনী। নামটা সেভ করাই আছে। বলো, ডিনার হলো? তোমার? এই কিছুক্ষণ আগেই। আমি তো ভাবলাম ফোন করবে কি না কে জানে। অনেক দিন বাদে পুরনো দিনগুলো মনে পড়ছিল।
মনে করতেই চাই না। সরি, আমার জন্য তোমার মনটা খারাপ হয়ে গেল। না, তুমি সরি বলছো কেন? যে সরি বলার সে তো দিব্যি চলে গেল। একবারও জানতে চাইনি কেমন আছি। ছাড়ো, পরশু তো পয়লা বৈশাখ, ওই দিন তো ছুটি এবার অফিসে। চলো একটা প্ল্যান করি, যদি তোমার কোনো অসুবিধা না হয়। আমারও কোনো কাজ নেই। প্ল্যান করো, যাব। ওকে, বাই। কাল সকালে দেখা হবে। গল্পটির শেষ অংশ শুনতে পাবেন আগামীকাল দুপুর 1:45 আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।